আজ আমি আলোচনা করব আর্ট অফ প্যারেন্টিংয়ের আরেকটা নির্দিষ্ট প্রসঙ্গ নিয়ে, যেটি নাম হচ্ছে রিলেশনশিপ বিটুইন প্যারেন্ট অ্যান্ড চিলড্রেন। স্মার্ট প্যারেন্টিং নিয়ে আমরা অনেকগুলো পর্বে আগেই আলোচনা করেছি। আজকেরও একটু নির্দিষ্ট প্রসঙ্গ যে বাবা মায়ের সাথে অভিভাবিকাগণের সাথে সন্তান সন্ততিদের যে রিলেশন এবং সেটাকে কেন্দ্র করে তাদের জীবনের যে চলার পথ সেটা খুব মসৃণ করার জন্য বাবা মায়েদের কী করতে হবে বা সন্তান সন্ততিরা কী করবে সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। প্রথমে আমি একটা গল্প বলি। সেটা হচ্ছে যে ধরুন আপনার সন্তান, আমি ছোট করেই বলছি, আপনার সন্তান ক্লাস 2-এ পড়ে, সে হাফ ইয়ারলি পরীক্ষা চলছে, তো সে স্কুলে গেছে। আপনি তাকে একটা পেন দিয়ে পাঠিয়েছেন, আপনার জাস্ট ভুলে গেছেন বা কোনো কারণে একটি মাত্র পেন দিয়ে পরীক্ষার হলে পাঠিয়েছেন। আপনার সন্তান পরীক্ষা দিতে দিতে কিছুক্ষণ পরে সেই পেনের কালি ফুরিয়ে গেছে, আপনি খেয়াল করেননি। তো সে কী করেছে, সে পাশের যে বসেছিল তার থেকে একটি পেন নিয়েছে, তার ব্যাগ থেকে বের করে, তাকে না জানিয়ে। সেই ছেলেটি জানেও না, সে এক মনে বোধ হয়ে পাশে বসে হয়তো পরীক্ষা দিচ্ছিল, বেঞ্চের কোথাও তার ব্যাগ ছিল, সেখান থেকে সে পেনটি নিয়েছে অন্যের, এবং না বলেই নিয়ে সে কিন্তু পরীক্ষাটা দিয়েছে। দিয়ে সেই পেনটা তাকে ফেরত দেয়নি, নিয়ে বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে গল্পটা আপনাকে বলছে যে আমার পেনের কালি শেষ হয়েছিল, তো আমি ওই পাশের রাকেশের থেকে আমি পেনটা নিয়ে আমি পরীক্ষা দিয়েছি, ওকে দিইনি, আমি এই পেনটা নিয়ে এসেছি। এবার সঙ্গে সঙ্গে আপনি কি করলেন, আপনি রিয়াক্ট করতে শুরু করলেন, হ্যাঁ পেন নিয়ে চলে এসেছিস, অন্যের পেন না বলে নিলে কি বলে জানিস, সেটা চুরি করা বলে, তুই চুরি করেছিস, এইটুকু বয়সে চুরি করা শিখে গেলি, মানে এভাবে কি সমাজে আমাদের মাথা হেট করে দিবি, তাই না? আমরা এই রিয়াকশানটা দেখাই সঙ্গে সঙ্গে, হয়তো দুটো চড় থাপ্পড়ে মেরে দিই, তাই না? তো কি করা উচিত ছিল আপনার? আমরা অধিকাংশই কিন্তু নেগেটিভ রিয়াকশান দিই সঙ্গে সঙ্গে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি করা উচিত ছিল না। দেখুন, আপনার সন্তান ছোট, তো ক্লাস 2-এ পড়ে, একেবারেই ছোট, সিচুয়েশন হ্যান্ডেল করতে শেখেনি। তো সে তার পেনের কালি ফুরিয়ে গেলে সে তো কী দিয়ে পরীক্ষা দেবে, সে কান্নাকাটি শুরু করতে পারতো, ম্যামরা ছুটে আসতেন, অন্য আশেপাশের বাচ্চাদের পরীক্ষা দেওয়া ডিস্টার্ব হতো, কিন্তু সিচুয়েশনটা সে কিন্তু স্মার্টলি হ্যান্ডেল করেছে। দেখুন, পাশের এক বন্ধু তাকেও ডিস্টার্ব করেনি, তার ব্যাগ থেকে একটা পেন নিয়েছে, নিয়ে সেটা পরীক্ষা দিয়েছে, দিয়ে স্মার্টলি সবটা করে সে কিন্তু সেটা বাড়িতে নিয়েছে। সেটা চুরি করে আনেনি, কিন্তু সে চুরি ব্যাপারটাই তো শেখেনি, জানে না। আপনি তাকে কী বললেন, না এরম করে আনলে এটা তো চুরি করা বলে, ওটা যে চুরি করে এটা আপনি শেখালেন, আপনার বাচ্চা কিন্তু জানতো না। সত্যি কথা কি জানেন, আমাদের ছেলেমেয়েরা সবাই অনেস্ট, প্রত্যেকেরই সন্তানরা অনেস্ট। তারা ডিসঅনেস্টি শেখে আমাদের দেখে, আমরা ডিসঅনেস্ট। সতর্ক হওয়ার সময় এসেছে আমাদের। তো আপনার কি বলা উচিত তখন? আপনার বলা উচিত ছিল, আচ্ছা বাহ, তুমি কাউকে আর ডিস্টার্ব করোনি তো, তুমি পেনটা নিয়ে নিজের মতো পরীক্ষা দিয়ে সব ঠিকঠাক লিখেছো, বাহ তুমি তো বাবু খুব স্মার্ট কাজ করেছো, খুব ভালো। তো আচ্ছা বেশ, মানে অ্যাপ্রিসিয়েট করলেন যে পরীক্ষা দিয়েছে, কাউকে ডিস্টার্ব করেনি, সব ঠিক লিখতে গেছে, শুধু পেনটা নিয়ে এসছে। এবার তারপরে আপনি ওকে বলুন, আচ্ছা বাবু এই যে পেনটা তুমি এনেছো, তো এই পেনটা কী করবে তুমি? সে কী বলবে তখন? সে বলবে কালকে গিয়ে আমি রাকেশকে পেনটা ফেরত দেবো। তো আপনি তখন তাকে বলুন যে বাবু ভুলটা তো আমার হয়েছে, আমি যদি আরও 2টো পেন তোমার সঙ্গে দিতাম তাহলে কিন্তু এই অন্যের পেন নিতে হতো না বা তোমার এই অসুবিধাটা হতো না। যদিও সেই অসুবিধার সিচুয়েশানে তুমি নিজে নিজে কিন্তু সামলে নিয়েছো। তো ঠিক আছে, আমি আজকে অফিস যাচ্ছি, অফিস থেকে ফেরার সময় তোমার জন্য 10টা পেন কিনে আনবো এক্সট্রা, বলে আপনি অফিস চলে গেলেন। এবার অফিস থেকে ফিরে এসে ছেলেকে ডাকলেন, তাকে 10টা পেন দিলেন নতুন। এবার তাকে যদি বলেন যে আচ্ছা তুমি তো বললে যে রাকেশের পেনটা তো কাল তুমি ফেরত দেবে, কেননা তার পেন দিয়ে তুমি পরীক্ষা দিয়েছো, না হলে তোমার পরীক্ষাটাই দেওয়া হতো না। তো খুব ভালো কথা, কিন্তু দেখো রাকেশের কলমটা পেয়ে তুমি কিন্তু তোমার কত হেল্প হয়েছে, তো তোমার তো 10টা নতুন পেন, তুমি কি একটা নতুন পেন রাকেশকে দেবে? সে কি বলবে? জানে তারপরেও তার 9টা পেন থাকবে, তাহলে সে গ্ল্যাডলি বলবে হ্যাঁ রাকেশকে একটা পেন দেবো। তাহলে আপনি তাকে অন্যকে দান করা শেখালেন তারই সিচুয়েশনের মধ্যে, তাই না? তো ফলে সবসময় এই যে মানে কি করে রিয়্যাক্ট করবেন না। একটা পজ বাটনের কথা বলি, যে যখন অত্যন্ত রিয়্যাক্ট করার সিচুয়েশান তৈরি হবে সন্তানের সঙ্গে, 1, 2, 3 এই পজ, একটা সময় নেবেন। পজ নেওয়ার পরে দেখবেন রিয়াকশানটা চেঞ্জ হয়ে গেছে, তখন রেসপন্স হবে, খুব ভালো হবে, সেটা পজিটিভ হবে। এটা মাথায় রাখবেন সবসময়। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে একটা জিনিস করবেন, যেমন ধরুন আপনি ঠিক বলছেন, আপনারা হাজব্যান্ড ওয়াইফ ঠিকই কথা বলছেন, যা সন্তানকে বলছেন শুনছে না, কেননা অনেক কিছু টেকেন ফর গ্র্যান্টেড হয়ে যায়। তো একটা বুদ্ধি করুন না,
আপনার সন্তান যেখানে মাঠে গিয়ে খেলাধুলা করে দেখবেন সেখানে মানে পাড়া প্রতিবেশী, বাইরের আত্মীয় স্বজনের মধ্যে 1-2 জন মানুষ আপনাদের লাইফে আছে যাদেরকে সে খুব মানে তিনি যদি একটা কিছু বলেন সে সেটা শুনবে, যেটা আপনি বললেও শুনবে না। এরকম আমাদের সবার ছোটোবেলায় থাকে। ধরুন আপনার ছেলে যেখানে গিয়ে মাঠে ফুটবল খেলে সেখানে কোনো এক কাকু আছেন যিনি হয়তো কোচিং করান বা যার নেতৃত্বে খেলাগুলো হয় সব, তো তাকে সে মানে যা বলে শোনে, এটা আপনি জানেন। তাহলে ধরুন আপনার সন্তান ধরুন কথার কথা তেতো খায় না বা ফলমূল খায় না, আপনি তাকে ফলমূল খাওয়াবেন, তার মাধ্যমে বলেন, তাকে গিয়ে পুরো সিচুয়েশনটা বুঝিয়ে বলুন। এবার সে কী করবে, ধরুন বিকেলবেলা স্কুল থেকে ফিরে সে মাঠে যায় খেলতে, এবারে সেই ট্রেনার সেই কাকুটিকে আপনি তো আগে বলে রেখেছেন, ছেলে জানে না, সে ওকে দেখে বললো, শোন কাল থেকে তুই মাঠে আসবি, 4টে করে কলা নিয়ে আসবি, নাহলে খেলতে নেব না তোকে। সে কী করবে, পরের দিন যথারীতি 4টে কলা নিয়ে যাবে এবং 4টে কলার মধ্যে ওই ট্রেনার ওই কাকু একটা কলা খাবেন আর বাকি 3টে আপনার ছেলেকে খাওয়াবেন। পরের দিন এরকম 2-4 দিন করার পরে তার হ্যাবিট হয়ে যাবে, সে রেগুলার দেখবেন কলা নিয়ে যাচ্ছে, অন্যান্য ফ্রুটস নিয়ে যাচ্ছে এবং খাচ্ছে। উনি আর খাবেন না, বলবে তুই খেয়ে নে, তারপর মাঠে খেল। এরকম অন্য যে কোনো সিচুয়েশান, সেটা পড়াশোনা নিয়ে হোক বা তার যে বিহেভিয়ারাল প্রবলেমসগুলো তৈরি হচ্ছে সেগুলোকে কেন্দ্র করেও আপনি যদি ওই মানুষটিকে, ওই ধরনের মানুষ যারা, তাদেরকে বুঝিয়ে বলতে পারেন, তাদের মাধ্যমে বলালে কিন্তু খুব ভালো কাজ হয়। এটা মনে রাখবেন। আর আরেকটা জিনিস, এ তো বারবার আমরা বলছি যে আমরা এত নেগেটিভ কথা বলি বাচ্চাদের সব সময়, তোর দ্বারা এটা হবে না, তুই পারবি না, এই নেগেটিভিটির এই জায়গাটা বন্ধ করতে হবে। আমি একটা ছোট্ট গল্প বলি, এটা আপনারা অনেকেই শুনেছেন হয়তো, যে একটা কুয়োতে অনেকগুলো ব্যাঙ থাকতো, তো তারা বর্ষাকালে তো তারা একটা বড় পুকুরে যাবে বলে সব বেরিয়েছে, সে কুয়ো থেকে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। এবারে মাঝ রাস্তায় সব গল্প করতে করতে হই করতে যাচ্ছে ব্যাঙগুলো, রাস্তার একদিকে কোনো একটা ধারে বিশাল বড় একটা গর্ত ছিল, খেয়াল করেনি, লাফাতে 2টো ব্যাঙ সেই গর্তে পড়ে গেছে। এবার বাকি ব্যাঙরা তো হই করছে ওপর থেকে, এই রে এরা তো আর উঠতে পারবে না, এরা তো মারাই যাবে, যা আমাদের বন্ধু দুটো মারা গেল। তারা সেসব বলছে ওপর থেকে, তোরা আর বাঁচবি না, একটু পরেই মরে যাবি, তোরা আর বেরোতে পারবি না, এসব বলছে সবাই। এবার যে 2টো ব্যাঙ গর্তে পড়ে আছে, একটা ব্যাঙ সে ওইগুলো শুনছে যে তুই আর পারবি না, তোরা আর পারবি না, শুনে খুব চেষ্টা করছিল, লাফিয়ে পারেনি, যথারীতি ওখানে হাল ছেড়ে দিয়ে মারা গেছে। আর আরেকটা ব্যাঙ, ওরা ওপর থেকে দেখছে, সে চেষ্টা করেই যাচ্ছে, মানে হাল ছাড়ছে না, চেষ্টা করেই যাচ্ছে। এবং এক সময় আরও 1 ঘন্টা পরে সে ওপরে উঠে চলে আসলো। এবার ওপরের যে ব্যাঙগুলো ছিল তারা বলল, কী ব্যাপার, তুই কী করে আসলি, ও পারলো না, তুই কী করে আসলি? তারপরে জানা গেল যে ওই ব্যাঙটি ছিল কালা, ও কানে শুনতে পায় না। তো ও ভাবছিল যে ওপর থেকে আমাকে সবাই চিয়ার আপ করছে, যে চেষ্টা কর, পারবি, হবে, আরেকটু। ও সেটাকেই ভেবেছে এবং সেই চেষ্টাটা করেছে, ওপরে চলে এসছে। তাহলে খুব নেগেটিভ সিচুয়েশানেও যদি আপনি তাকে পজিটিভ কোনো ইনস্ট্রাকশন দেন, সেটাও আমাদের ব্রেনে এমনভাবে প্রোগ্রামিং হয় যে আমাদের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়, আমাদের মোটিভেশন চেঞ্জ হয়ে যায়, আমাদের অ্যাকশন নেওয়ার ক্যাপাবিলিটি অনেক গুণে বেড়ে যায় এবং সাকসেস চলে আসে। তো আপনার সন্তান অনেক কিছুই পারে না, সে তো আপনিও পারতেন না। তাহলে যেগুলো পারে না, মানে তার অ্যাচিভমেন্টের উপরে কথা বেশি বলবেন না, তার প্রসেস অফ সাকসেস, সে যে প্রসেসের মধ্য দিয়ে এগোচ্ছে সেগুলো নিয়ে কথা বলবেন। সে নিয়মিত পড়াশোনা করছে কিনা, শরীরচর্চা করে কিনা, সেগুলো খেয়াল রাখবেন। রেজাল্ট কী হলো, রেজাল্ট হওয়াটা তো সব কিছু তার হাতে নয়। পরীক্ষার হলে অনেক সমস্যা হতে পারে, যে টিচার খাতা দেখেছেন তার মুডের উপরে অনেক কিছু ডিপেন্ড করতে পারে। তাহলে রেজাল্ট আপনাদের হাতে নেই, ওর হাতেও নেই। সে চেষ্টাটা অনেস্টলি করেছে কিনা, হার্ডওয়ার্কিং, ডেডিকেটিং এবং উইথ কনসিস্টেন্সি দিয়ে করেছে কিনা, আপনি সেটা বলুন এবং সেটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করুন। রেজাল্ট নিয়ে ফোকাসড হওয়ার ব্যাপার নেই, রেজাল্ট অটোমেটিক হবে, এগুলো করতে হবে। আমরা কজন ফ্যামিলির পেরেন্টস আছি যে ধরুন 2 মাস পরে জিজ্ঞেস করলাম যে কী রে তোর পরীক্ষা কবে, বললে যে 2 মাস। আমরা কজন বলি, আমরা তখন কি বলি, আরে 2 মাস আর আছে মাত্র, পড়াশোনা কর, আর মাঠে যেতে হবে না, সারাক্ষণ পড়তে শুরু কর, ওই বলি আমরা। কজন বলতে পারি আমরা যে 2 মাস আছে, অনেক টাইম, তুই তো খুব স্মার্ট, তো একবার পড়লেই মনে থাকে, ঠিক আছে যা এখন খেলে নে, আর এখন অনেক সময় আছে, পড়বি, একটু করে পড়া, প্রচুর খেলাধুলা কর, শরীর ফিট রাখ, সময় মতো পড়িস। কজন আছি আমরা? এটা বলে দেখুন, ওর পারফরমেন্স ডবল হবে। ও খেলাধুলো করে এসে কম সময়ের মধ্যেই ডবল পারফর্ম করবে। আমরা ওদের উপর ভরসাই করি না। 2 মাস অনেক সময়, তো এই অ্যাটিটিউডগুলো ডেভেলপ করতে হবে। এমন প্যারেন্টস আমরা কজন আছি? মানে একবার আমি শুনেছিলাম কোথাও, যে বলছেন একজন যে তার বাবা মা বা তার দাদু দিদা সবাই বেঁচে আছেন, ছেলেটি ক্লাস 7-এ পড়ে, তো তারা কেউ কখনো পরীক্ষার রেজাল্ট নিয়ে জিজ্ঞেস করে না, কেমন পেলি, কী হয়েছে, কিচ্ছু জিজ্ঞেস করে না কখনো। তো তাদের জিজ্ঞেস করা হয়েছিল, বা পড়াশোনা কেমন চলছে, কত ঘন্টা পড়ছি, সব প্রশ্ন কোনোদিন তাকে করে না। তো জিজ্ঞেস করলে তার দাদুকে বা তার বাবাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা বলেন না কেন? বললো, না এমন প্রশ্ন আমার সন্তানকে বা আমার নাতিকে করবো না যেটার উত্তরে তাকে মিথ্যা কথা বলতে হয়, এমন প্রশ্ন করবোই না।
সত্যি তো, মানে সারাদিন পড়তে হবে কেন? তো এখন আপনারা প্রশ্ন করলে উত্তর তো এমনই চাইছেন যে হ্যাঁ 12 ঘন্টা পড়ছে, তো সে মিথ্যা কথা বলবে হ্যাঁ পড়ছি আমি 10 ঘন্টা। তো এমন প্রশ্ন আমি করবো কেন যার জন্য আমার সন্তানকে মিথ্যা কথা বলতে হবে? এমন প্রশ্ন করবোই না আমি। সে তার ছন্দে চার জীবন নিয়ে গড়ে তুলুক। অসাধারণ, এগুলো করতে হবে। আচ্ছা, আর একটা মজার কথা বলি, এটা খুব খুব ইম্পর্ট্যান্ট। আমি একজন সফল মানুষের কথা বলবো। ছেলেটির বয়স হয়তো 32-35, ভালো চাকরি করছে। তো দেখুন, মানে একসময় সে ছোটো ছিল। তো আপনারা প্যারেন্টস, তো এই ছেলেটির কথা চিন্তা করুন। ছেলেটি বিবাহিত, এখন বিজনেস করে, খুব ভালো এবং শিক্ষিত মানুষ। তো ছেলেটি 32-35 বছর বয়স। সে কী করে বলা দরকার, আপনি বুঝতে পারবেন। বছরে সে 4 বার বেড়াতে যায়। কখন, কাকে নিয়ে? না, একটা ট্রিপ সে করে যে তার হাজব্যান্ড ওয়াইফ 2 বাচ্চা আর তার বাবা মাকে নিয়ে। আরেকটা ট্রিপ সে করে হাজব্যান্ড ওয়াইফ 2 বাচ্চা আর শ্বশুর শাশুড়িকে নিয়ে। আরেকটা ট্রিপ সে করে হাজব্যান্ড ওয়াইফ 2 বাচ্চা এবং শ্বশুর শাশুড়ি বাবা মা, এই 4 জন প্যারেন্টসদের নিয়ে একসাথে একটা ট্রিপ করে। আর আরেকটা ট্রিপ করে হাজব্যান্ড ওয়াইফ 2 বাচ্চা, অন্যদের নেয় না। কি অসাধারণ না? কি করে পেয়েছে? ছোট থেকে তার বাবা মারা সেই সংস্কার শিখিয়েছে। তো আপনি যা শেখাবেন আপনার সন্তানরা তাই শিখবে, এগুলো মাথায় রাখবেন। আর যেটা করবেন, যে আমরা একটা কথা বলি যে ইনভেস্ট ইন ইয়োর চাইল্ড, নট ইনভেস্ট অন ইয়োর চাইল্ড। না, আমরা ম্যাক্সিমাম অন ইয়োর চাইল্ড, আমাদের চাইল্ডের জন্যে ওপরে করি। মানে ওপরের কথাটার পার্থক্য, ইন আর অনের পার্থক্যটা কীরকম জানেন তো? যে আমরা বলি না যে আমার জীবনে এসব হয়নি, তো আমার আর্থিক সঙ্গতি আছে, আমার সন্তান যা চাইবে তাই দেবো। মানে ইন্ডালজ করা, প্রশ্রয় দেওয়া, সে যেন খুব ভালো থাকে। পঙ্গু করে দিচ্ছেন এসব করে। যেমন আমরা কি করি না, আমরা দামি পোশাক আশাক কিনে দিই, দামি খাবার দাবার খাওয়াই যখন তখন, কারণে অকারণে। হ্যাঁ, বড় বড় ডেস্টিনেশনে, ভ্যাকেশানে নিয়ে যাই, অনেক ধরনের লাক্সারিজ তাকে দিই। এটাকে বলা হয় যে ইনভেস্ট অন ইয়োর চাইল্ড। এটা ঠিক নয় সব সময়। তাদের সিলেক্টেড স্ট্রাগলস দিতে হবে, সেগুলো অ্যাচিভ করলে তারপরে তাকে ভালো ড্রেস দেবেন, ফুড দেবেন। খাবার তো সে বাড়িতে খাচ্ছেই, কিন্তু না চাইতেই যদি সে পেয়ে যায় না, তার পাওয়ার আকাঙ্ক্ষা আরও বাড়তে থাকবে। তখন আর আপনি একটা বয়সে গিয়ে কন্ট্রোল করতে পারবেন না দিয়েও। উল্টে তাহলে কী করতে হবে না, ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন ইয়োর চাইল্ড। কী করতে হবে? তাকে লাইফ স্কিলস শেখাতে হবে। যাতে দেখুন, শুধু স্কুলের শিক্ষা নিয়ে কিন্তু ভবিষ্যতে চাকরি পাবে না, তার অনেক কিছু দরকার জীবনে। ইন্টারপার্সোনাল স্কিলস, তারপরে ইংরেজি ভাষা জানা, হিন্দি ভাষা জানা, আরও অনেক কিছু কোয়ালিটিস, মানুষ নিয়ে চলতে শেখা, ডিসিপ্লিন, অনেক কিছু, সেগুলো স্কুলে শেখানো হয় না। তাহলে এই লাইফ স্কিলস, লাইফ ম্যানেজমেন্ট স্কিলস, এগুলো শেখাতে হবে। মোট কথা তাকে যোগ্য বানাতে হবে। শুধু স্কুল কলেজের ডিগ্রি কোনো মানুষকে, কোনো সন্তানকে যোগ্য বানাতে পারে না। যেমন ধরুন, আপনি ভাবছেন আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, হ্যাঁ, ম্যানেজমেন্টের একজন প্রতিষ্ঠিত কাউকে বানাবেন। তো শুনুন, আমাদের সমাজে না লক্ষ লক্ষ ডাক্তার আছে, লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার আছে, কিন্তু মানবিক গুণসম্পন্ন ডাক্তার কজন আছে? এমন করে সন্তানকে মানুষ করুন যেন মানবিক গুণসম্পন্ন ডাক্তার হয়, ডক্টর উইথ হিউম্যান ফেস, সেটা যেন হয়। সেই চর্চাটা তো আপনাকে করতে হবে। আপনি নিজের জীবন চর্চা সেটা যদি পালন না করেন, আপনার সন্তান শিখবে না, আপনার বলা কথায় আপনার বাচ্চা শিখবে না। আর পরের পয়েন্ট যেটা বলার, সেটা সংক্ষেপে বলি, যে এটাকে বলি আমরা এমপ্যাথেটিক লিসনিং। কি হয়, ধরুন আপনার মেয়ে স্কুল থেকে ফিরেছে, স্কুলে কিছু ঘটেছে, সে এক্সাইটেড আপনাকে বলার জন্য। আপনি সন্ধ্যাবেলায় ডিনারের খাবার দাবার তৈরি করছেন। মা স্কুলে আজকে এই হয়েছে, সে বলতে শুরু করলো। আপনি সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে বললেন, দেখছিস না রান্না করছিস, যা পড়তে বস, হাত মুখ ধুয়ে। তাই না? আপনি এটা করে বসেন কেন? আপনি তো খুব একটু এমপ্যাথেটিক লিসনিং কীরকম হতে পারতো। আমি জানি, আপনিও জানেন যে আপনি সত্যি ব্যস্ত আছেন, তখন কথাটা শোনার পরিস্থিতি নেই। তো সে যখন ওই রকম এক্সাইটমেন্টে বলছে, সে তো সিচুয়েশন বোঝে না আপনি কতটা ব্যস্ত। ওকে বলুন, ও তাই এরকম ঘটেছে, আচ্ছা মা ঠিক আছে, তুমি আমাকে 15টা মিনিট সময় দাও, আমি এই একটু বাকি আছে রান্নাটা সেরে নিয়ে গিয়ে, তুমি ততক্ষণে হাত মুখ দিয়ে বই নিয়ে বসো, আমি সেরে নিয়ে গিয়ে তোমার গল্পটা শুনলে তারপর তুমি পড়তে বসবে। সে কী করবে? সে কি কাজটা করবে? আর যদি আপনি যেমনটা বললেন যে দেখছিস না রান্না করছি, গিয়ে যা পড়তে বস, সে কী করবে? ওটা বলার জন্য এক্সাইটেড, তো সে ছুটে বাবার কাছে যাবে। বাবা কি বলছে? বাবা তখন কম্পিউটারে কোনো অফিসের কাজ ছাড়ছে, দেখছিস না কাজ করছিস, সব সময় ডিস্টার্ব করিস। এইগুলো যদি আমরা প্যারেন্টসরা করি, কি হবে? ওই বাচ্চা ও তখন বাইরের মানুষকে বলার কথা খুঁজবে, আর ভুল লোকের সঙ্গে কথা বলবে, ভুল জিনিস শুনে আসবে, শিখে আসবে, জীবনে চলার পথে ভুল পথে চলে যাবে। তাহলে ভুল পথে যাওয়ার জন্য দায়ী আমি আর আপনি, হাজব্যান্ড ওয়াইফ, আমরা। এগুলো সতর্ক হতে হবে। তাহলে আমাদের যেটা করতে হবে না, আমরা প্যারেন্টসরা অনেক কমফোর্ট জোনে থেকে
বাচ্চাদের অনেক কিছু স্ট্রাগল করতে বলি, হবে না। আমাদেরকেও সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আমাদের সেখানে থাকতে হবে। একটা ছোট্ট গল্প বলি। একসময় মিশরের এক রাজা, আগের দিনে তো জানেন সেই মানে চিঠি দেওয়া হতো পাখির মাধ্যমে, তো ওনার একটা দুটো ফ্যালকন উনি নিয়ে এসছেন, বাজ পাখি আর কি, যাদের মাধ্যমে চিঠি আদান প্রদান অন্য রাজ্যে অন্য দেশে পাঠাবেন, সেগুলো ট্রেনিং দিয়েছে দুটো বাজ পাখিকে মিশরের এক রাজা নিয়ে এসে, ট্রেনার নিয়ে এসে। তো এক মাস পরে তো একটা বাজ পাখি খুব সাকসেসফুলি সে চিঠি নিয়ে একদম উড়ে চলে যাচ্ছে অন্য দেশে, অন্য রাজ্যে গিয়ে চিঠি দিয়ে ফিরে আসছে। আর একটা বাজ পাখি, সেও ট্রেন্ড হলো, সে গাছের ডালে বসে আছে, সে আর যাচ্ছে না, তাকে দিয়ে আর কাজ করানো যাচ্ছে না। তো সেই ট্রেনার খুব চেষ্টা করলো, হলো না। একজন এত সহজে হলো, আরেকজন হলো না, অথচ একই সোর্স থেকে এনেছে বাজ পাখির বাচ্চা দুটো। তো তখন রাজা তো ঘোষণা করলেন যে এই বাজ পাখিকে যে এই কাজে উপযুক্ত করে দিতে পারবে তাকে সহস্র স্বর্ণ মুদ্রা দেব। তখন ওই সব চল ছিল। তো সবাই চেষ্টা করছে, হচ্ছে না। তো তখন গ্রাম থেকে এক ভদ্রলোক, উনি কাঠুরে গাছ কাটেন, উনি এসছেন। উনি এসে বলছে, মহারাজ আমি এই পাখিকে আমি ঠিক করে দেব। তো 1 ঘন্টার মধ্যেই সে পাখিকে দেখলো যে সে পাখি চিঠি নিয়ে উড়ে চলে গেল। সবাই তো অবাক। রাজা বলল, কী করলে, তুমি কী করলে? বলে, মহারাজ আমি শুধু ওই যে গাছের ডালে বসেছিল, গাছের ডালটা কেটে দিয়েছি। আমি বোঝাতে পারছি? তো আমরা যে কমফোর্ট জোনে আছি সেখান থেকে একটু বেরিয়ে আসতে হবে। আমার ছেলেকে যদি ডিসিপ্লিনড দেখতে চাই, তাহলে নিজেকে ডিসিপ্লিনড লাইফ লিড করতে হবে। সকালে 6টায় ঘুম থেকে উঠতে হবে, রাত্রিবেলা 11টার সময় শুতে যেতে হবে। আমি গেলে তবে তো আমার সন্তান যাবে। আমার যদি একটা শুতে যাওয়ার রুটিন থাকে, ঘুম থেকে ওঠার রুটিন থাকে, ঘুম থেকে উঠে শরীরচর্চা করার 8 ঘন্টার স্লট থাকে, যা দেখবে আপনার সন্তান তাই শিখবে। এগুলো করবেন। শেষ করবো একটা কথা বলে, যে দেখুন, আগে ওই কথা বলেছি যে আপনার সন্তান কোথাও টিউশন পড়তে যায়, সেই টিচার ধরুন খুব একটা ভালো পড়াচ্ছে না, আপনি কি করেন? টিচার পাল্টে নেন। বা ধরুন যে স্কুলে পড়ছে সেখানে পড়াশোনা ভালো হচ্ছে না, আপনি তো আর টিচার পাল্টাতে পারবেন, আপনি স্কুলটা পাল্টে নিতে পারবেন। কিন্তু বাবা মা কি কেউ পাল্টে নিতে পারে? তো আপনারা তো, বাবা মায়ের তো কোনো রিপ্লেসমেন্ট হয় না, তাহলে আপনি টিচার হতে যাচ্ছেন কেন? আপনি বাবা মার মতন মিশুন সন্তানের সাথে। এই প্রসঙ্গে আরও একটা কথা বলবো, যে অনেকে বলে না সন্তানদের সাথে বন্ধুর মতো মিশতে হবে। আমি বলবো একদম নয়। তার যা বয়স, অ্যাডোলেসেন্স, সেই বয়সের কারোর সাথেই সে বন্ধুত্ব করতে চাইবে। একটা 14 বছরের মেয়ে, একটা 15 বছরের ছেলে আপনার বয়সী কারোর সাথে বন্ধুত্ব করতে চাইবে বলে আপনার মনে হয়? বন্ধুত্ব মানে কি, সংজ্ঞা কী? আপনার বন্ধু হওয়ার দরকার নেই, আপনি বাবাই থাকুন, মা থাকুন, দেখবেন অনেক সহজ হবে। হ্যাঁ, বন্ধুত্বপূর্ণভাবে মিশুন, মানে সব কিছু পজিটিভ ভাইব্রেশনস তাদের মধ্যে দিন। আপনার জীবনের যা শিক্ষা ভালো, সেগুলো তার মধ্যে সঞ্চারিত হোক, তাহলেই হবে। ওটাইকে বলে বন্ধুত্বপূর্ণ মেশা। কিন্তু বন্ধু হওয়ার দরকার নেই, সেই সমবয়সীদের সাথেই বন্ধুত্ব করুক, এটাই হচ্ছে নিয়ম। তো শেষ কথা কি বললাম, এই যে আপনাকে রোল মডেল হতে হবে। আজ থেকে 30 বছর 50 বছর আগে আমাদের দাদু দিদারা যেভাবে সন্তান মানুষ করেছেন, আজকের দিনে আমরা যদি সেইটা চেষ্টা করি, তাহলে কি হবে? যে ফ্যাশন 30 বছর আগে চলতো, আজকে কি সেটা প্রাসঙ্গিক? ট্রেন্ডি ফ্যাশন চলে আসছে নতুন, সবসময় চেঞ্জ হচ্ছে না, এভার চেঞ্জিং। তো প্যারেন্টিং একটা লং ড্রন প্রসেস, সারা জীবন ধরে করে যেতে হয়। তাহলে আমাদের মন খোলা রেখে, বাচ্চাদের মন মানসিকতার খবর রেখে, নিজেদেরকে পাল্টাতে এই প্যারেন্টিং স্কিলস অর্জন করতে আমাদের সন্তানদের মানুষ করতে হবে। ধন্যবাদ।